হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা কেপির একটা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব, যেখানে দেখব ম্যাথমেটিক্সে কী ধরনের প্রশ্ন আমাদের এসে থাকে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, একটা বর্গমূলের অঙ্ক রয়েছে। এটা কিভাবে করতে হবে দেখো। প্রথমে একদম বর্গমূলের যে ভেতরে রয়েছে 225, তাহলে 225-এর আমরা বর্গমূল বের করব। কিভাবে? 225-এর বর্গমূল কত হয়? 15 হয়। তাহলে এটা আমাদের 15 হলো, 15। এবার 155-র সাথে 15 আমরা যোগ করব, তাহলে কত হবে? 169, 169 হবে। তাহলে 169 হলো। তার বর্গমূল করলে কত হবে? তার বর্গমূল করলে হবে 13। তাহলে 108-এর সাথে 13 যোগ হবে, যোগ করলে কত হবে? 121, 121 হবে। 121-এর বর্গমূল করলে কত হবে? 11 হবে। তাহলে 25-এর সাথে 11 যোগ করব, কত হবে? 36। 36-এর বর্গমূল করলে কত হবে? 6 হবে। 10-এর সাথে 6 যোগ করব, তাহলে কত হবে? 16। তাহলে 16-র যদি বর্গমূল করি, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 4। তাহলে খুবই সহজ। দেখো, স্টেপ বাই স্টেপ যদি আমরা করি, অঙ্কটা কিন্তু ভীষণ সহজে আমরা করে নিতে পারছি। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এখানে আরেকটা বর্গমূল থেকে আছে। এগুলো করার সময় কিভাবে করবে? আগে চেক করবে দশমিকের পরে কতগুলো সংখ্যা রয়েছে, সেই সংখ্যাটা কিন্তু এক্ষেত্রে চেক করে নিতে হবে। এখানে দেখো, দশমিকের পরে লবে 3টে সংখ্যা রয়েছে, হরে দেখো 2টো সংখ্যার একটা, মানে 3টে সংখ্যা। তার মানে 10 মানে দশমিকের সংখ্যা নিয়ে কোনো পার্থক্য নেই। তাহলে আমাদের পুরো আমরা সংখ্যার মধ্যে এখানে চলে যাব। তাহলে এটা কত হবে? 204, 204 ইন্টু 42 মানে 42 ডিভাইডেড বাই 7 ইন্টু 34। কেন হলো? কারণ পয়েন্টগুলো আমরা দেখে নিয়েছি, অ্যাডজাস্টেড। এবার কাটাকাটি করব, 7 6 42 হয়ে গেল। এবার তাহলে আমাদের হচ্ছে 2 দিয়ে কাটবো, 2 হলে 17, 2 3 হয়ে গেল। এবার 17 দিয়ে কাটবো, 17 1 17, 17 2 24, তাহলে 12। তাহলে রুটের মধ্যে 12 3 36, তাহলে 36-এর বর্গমূল করলে কত হয়? অ্যান্সার হয় 6। তাহলে অপশন ডি হলো কারেক্ট। বোঝা গেছে? কেয়ারফুলি করলেই কিন্তু এটাও আমাদের হয়ে যাবে। পরের প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য একটা সুখবর, ওয়েট ফর জবে এখন তোমরা স্টাডি মেটেরিয়াল অ্যাজ এ বুক ফরম্যাটে ঘরে বসেই পেয়ে যাবে। এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। দেখতে পাচ্ছ অনলি 250, মাত্র 250 টাকায় তোমরা এই বইটা পেয়ে যাবে, যেখানে বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে রয়েছে উইথ এক্সট্রা ইনফরমেশান। হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, জেনারেল নলেজ সব মিশিয়ে এমসিকিউ রয়েছে এবং উইথ এক্সট্রা ইনফরমেশান রয়েছে। তাড়াতাড়ি ঝটপট স্টাডি মেটেরিয়ালগুলো কালেক্ট করে নাও, কারণ সামনে এক্সাম আছে, তার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া অথবা তোমরা যদি ডাব্লিউপি, কেপি, জিকে, রেলওয়েজের সাজেশান সেপারেটভাবে নিতে চাও, যে কোনো স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে অনলি 99-এ, যেখানে সব কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বলেছে একটা সংখ্যা 4 টু দি পাওয়ার 198 প্লাস 6 টু দি পাওয়ার সামথিং 3 টু দি পাওয়ার 480 প্লাস 24 টু দি পাওয়ার সামথিং প্লাস 1-এর একক স্থানীয় অঙ্ক কী হবে? এই একক স্থানীয় অঙ্ক করতে গেলে কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। কি? এই যে 4-এর পাওয়ার একটা রয়েছে, এবার 4-এর ক্ষেত্রে কি হয়? 4-এর পাওয়ার যদি বিজোড় হয়, মানে 4 টু দি পাওয়ার 1, তাহলে কি হয়? 4 হয়। মানে যদি বিজোড় হয় তাহলে 4 হবে। 4-এর স্কোয়ার কত হয়? 16, মানে লাস্ট ডিজিট 6 হয়। তাহলে জোড় হলে 6 হবে, বিজোড় হলে 4 হবে। বোঝা গেল? তাহলে এবার যদি আবার 4-এর কিউব করি, 6 4 24, তাহলে এখানে 4-এর যে পাওয়ার কত রয়েছে? জোড় আছে, তার মানে ইউনিট ডিজিট হবে 6। পেয়ে গেল? এবার দেখো, 6-এর পাওয়ার তুমি যে কোনো করো, 6-কে 6, 6 6 36, 6 কিউব যা খুশি করো, 6-এর ক্ষেত্রে ইউনিট ডিজিট সবসময় কী হবে? 6 হবে। তাহলে এর কারণেও এটারও আমরা ইউনিট ডিজিট 6 পেলাম। এবার 8-এর ক্ষেত্রে ব্যাপার কি? 8 1 যা 8, 8 আসছে 64, মানে ইউনিট ডিজিট হবে 4। 8 কিউব, তাহলে 8 4 32, ইউনিট ডিজিট হবে 2। 8 টু দি পাওয়ার 4, ইউনিট ডিজিট হবে 4 2, মানে আমাদের 2 আসছে 16 6। এবার কি হবে? এটা রিপিট হবে। তার মানে 8-এর পাওয়ার যেটা রয়েছে, কত রয়েছে? 66, সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 16 4-এ তোমার হচ্ছে 64 আর 2, তার মানে যে রিমাইন্ডারটা থাকবে সেটাই হবে। তাহলে 8-এর স্কোয়ার কত? 4। তাহলে 4 হবে 4-এর ক্ষেত্রে রিমাইন্ডার, মানে ইউনিট ডিজিট হবে। এবার দেখো, 4-এর পাওয়ার এখানে কত রয়েছে? বিজোড়, তার মানে সেটা অবশ্যই 4 হবে। আর 1-এর পাওয়ার যাই থাকুক, সেটা তো 1ই রয়েছে। ব্যাস, যোগ করলে যোগফল কত হচ্ছে দেখো, 6 4 10 10 20 21। তাহলে 21-এর ক্ষেত্রে ইউনিট ডিজিট কত? 1। তাহলে অপশন হয়ে গেল অ্যান্সার সি। খুবই সহজ, কেয়ারফুলি করলেই দেখো পাওয়া যাবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। একটি ক্ষুদ্রতম সংখ্যা যা 7 দ্বারা হ্রাস করলে 12 16 18 21 এবং
28 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সংখ্যাটা কত? তাহলে এখানে আমাকে কী করতে হবে? 12, 16, 18 এবং 21 এবং 28 এদের লসাগু আমাদের বের করতে হবে। তাহলে লসাগু বের করার নিয়ম আমরা করব, কিভাবে করব? তাহলে আমাদের 2 দিয়ে ভাগ করব। 2 6 12, 2 8 16, 2 9 18, 21 14 14। এবার আবার 2 দিয়ে যাবে, 2 3 6, 2 4 8 9 21, 2 7 14। এবার কত দিয়ে যাবে? 3 দিয়ে, 3 1 3 4, 3 3 9, 3 7 21 7। তাহলে এবার যাবে 7 দিয়ে, 1 4 3 1 1। তাহলে এলসিএম দেখো কত হচ্ছে? এলসিএম হচ্ছে 84 ইন্টু 12 মানে হচ্ছে 108, 1008। তাহলে 1008 হচ্ছে এদের লসাগু বা এলসিএম। তাহলে উত্তর কত হবে? যেহেতু 7 হ্রাস করা হয়েছে, উত্তর করার সময় আমাদের এর সাথে 7 যোগ করতে হবে। তাহলে সেটা হচ্ছে 1015। অপশন বি আমাদের উত্তর। বোঝা গেল? সহজ, কিন্তু কেয়ারফুলি করতে হবে। পরের প্রশ্ন, সবচেয়ে বড় পরিমাপক সিলিন্ডার যা 98, 182 এবং 286 66 লিটার সম্পন্ন 3টি ট্যাঙ্ক সঠিকভাবে পরিমাপ করবে। এবার দেখো, সবচেয়ে বড় যদি বলে, আগের প্রশ্নটা কী ছিল? ক্ষুদ্রতম। যদি এরকম ক্ষুদ্রতম বলে তাহলে আমরা সবসময় লসাগু বা এলসিএম করব, কারণ লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এবার যদি বৃহত্তম বলে, বড় যদি বলা হয়, তাহলে সেটা হবে গসাগু, মানে যেটা এইচসিএফ, মানে গরিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা করি, তাহলে এইচসিএফ করব। তাহলে 98, 182 এবং 266 এদের গসাগু করব। তাহলে কত দিয়ে ভাগ যাবে? প্রথমে দেখো 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে করলে 49, 2 দিয়ে করলে 2 9 18, 2 1 2, 2 3 3, 1 3 3 হলো। তাহলে এবার কত দিয়ে যাবে? 7 দিয়ে যাবে। 7 7 49, 13 7 91, 7 1 7, 7 9 63। তাহলে লসাগু গসাগু কত হচ্ছে? 7 2 14। তার মানে 14 লিটারটা সবচেয়ে বড় পরিমাপক, যেটা দিয়ে এটা করা সম্ভব হবে। এলসিএমটাই আমাদের উত্তর হবে, কারণ অন্য কোনো কন্ডিশন নেই। পরের প্রশ্ন, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 20% এবং 50% বেশি হলে সংখ্যা দুটির অনুপাত কত? তাহলে তৃতীয় সংখ্যাটা যদি 100 হয়, তাহলে প্রথম সংখ্যাটা কত? 20% বেশি মানে 120। আরেকটা সংখ্যা কত? 50% বেশি মানে 150। তাহলে আমাদের 120 আর 150-র মধ্যে অনুপাত করব, কত হবে? তাহলে 0 0 বাদ চলে গেল 10 দিয়ে, তাহলে 12:15, 3 4 12, 3 5 15, মানে অ্যান্সার হয়ে গেল 4:5। ভীষণ সহজ, বোঝা গেল? পরের প্রশ্নে যাওয়া যাক। একটি ট্রেনে বসা একজন ব্যক্তি যা প্রতি ঘন্টায় 50 কিলোমিটার বেগে ভ্রমণ করছে দেখেন যে একটি পণ্যবাহী ট্রেন বিপরীত দিকে যাত্রা করে তাকে অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নেয়। যদি পণ্যবাহী ট্রেন 280 মিটার হয় তাহলে গতি বের করো। এখানে কিন্তু দেখো ট্রেনের মধ্যে থাকা ব্যক্তিকে অতিক্রমের কথা বলেছে, এখানে কিন্তু দুটো ট্রেনের অতিক্রমের কথা বলেনি। তার মানে এখানে কি হবে? ট্রেনটাকে নিজের দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করতে হবে, এটা মাথায় রাখতে হবে। যদি আরেকটা ট্রেনের মানে লেন্থ বলতো, তাহলে কিন্তু দুটো ট্রেনের দৈর্ঘ্য যোগ করতাম। এবার দেখো শর্তানুযায়ী কি? তাহলে 280 মিটার দৈর্ঘ্য অতিক্রম করবে। এক্ষেত্রে ট্রেনের গতিবেগ কত? প্রথমে গতিবেগ 50, পরেরটা যেটা আমাদের বের করতে বলেছে আমরা মনে করলাম এক্স। এবার এটা তো আমাদের মিটার পার সেকেন্ড করতে হবে, তার মানে এটাকে আমাদের 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে উত্তর কত হবে? অ্যান্সার হবে 9। কেন? কারণ 9 সেকেন্ডের কথা বলেছে। ব্যাস, এখান থেকে আমরা সলভ করব। তাহলে 50 + x সমান কত হবে? এবার আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে হবে 280 × 18 ডিভাইডেড বাই 9 × 5। আমরা ওইদিকে নিয়ে চলে গেলাম, 5/18 ওইদিকে নিয়ে গেলে 18/5 দিয়ে গুণ হলো, আর 280টা ভাগ হলো। ব্যাস, আমরা সুন্দরভাবে করে নিলাম। উল্টে যাবে এটা তোমার রেসিপ্রোকাল হয়ে যাবে। ব্যাস, এবার আমরা এটাকে করে নেব। তাহলে কি হবে? 9 2 18, আর হচ্ছে 5 রয়েছে, 5 5 25, 5 6 30। তাহলে অ্যান্সার হলো 56 তাহলে বা 50 + x সমান হলো 56 দিয়ে গুণ করলে 112। তাহলে x সমান কত? 112 থেকে 50 বাদ দিলে হবে 62 বা 62। তাহলে অপশন বি হয়ে গেল আমাদের উত্তর। ভীষণ সহজ প্রশ্ন, কিন্তু কেয়ারফুলি করতে হবে। পরের প্রশ্ন, বিড়াল এ যদি 5 পদক্ষেপ নেয় তাহলে বিড়াল বি সেখানে 6 পদক্ষেপ এবং বিড়াল সি সেখানে 7 পদক্ষেপ নেয়। এর 6টি ধাপ, বি এর 7 ধাপ এবং সি এর 8 ধাপের সমান। তাহলে তাদের গতিবেগের অনুপাত কত? সহজ পদ্ধতি একটা, কিভাবে করবে? এ বি সি তিনটে বিড়ালের এ নিয়ে নেবে। এবার এ বিড়ালের 5 পদক্ষেপ, বি এর 6, সি এর 7, এর 6টা ধাপ, বি এর 7টা ধাপ আর সি এর 8টা ধাপ। এদের গতির অনুপাত বলেছে। তাহলে 5 পদক্ষেপ 6টা ধাপের যদি সমান হয় তাহলে গতিবেগের অনুপাত হবে 5/6 = 6/7 = 7/8। অনুপাত করে নিলাম।
এবার বলেছে গতির অনুপাত, তাহলে 6, 7 এবং 8 এদের আমরা লসাগু বের করব। লসাগু কত হচ্ছে 2 3 6, 7 2 4 8, তাহলে আমাদের তোমার হচ্ছে 7 3 21, 4 2 8, 4 3 12, মানে 21 আর 8, 21 8 কত হয় 168। তাহলে 168, তাহলে এদের কি করতে হবে, লসাগু দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে 5 6 ইন্টু 168 ইজ টু 6 7 ইজ টু 168 ইজ টু 7 8 ইন্টু 168 গুণ করবো। তাহলে কত হচ্ছে 6 দিয়ে কাটাকাটি করলে 6 2 12, 6 8 48, তাহলে 6 2 12, 6 8 48, হ্যাঁ। তাহলে 28 5 কত হয়, 8 5 40, 140 ইজ টু, তাহলে 140 ইজ টু অপশান মানে অপশান এ উত্তর। বাকিগুলো আমরা দেখতেই পারি, 7 দিয়ে যদি কাটাকাটি করি 7 2 14, 7 4 28, তাহলে 24, 6 144। এবার 8 দিয়ে কাটলে 8 2 16, 8 1 8, 21 7 147। খুবই সহজ, বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। একটি মিশ্রণে 4:3 অনুপাতে অ্যালকোহল এবং জল রয়েছে। মিশ্রণে 5 মিটার জল যোগ করলে অনুপাত 4:5 হয়, তাহলে মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কত হবে? সহজ প্রশ্ন, কিভাবে করি দেখো। অ্যালকোহল আর জলের অনুপাত কত, 4:3 অনুপাত রয়েছে। তাহলে আমরা মনে করলাম এটা 4x, এটা হচ্ছে 3x, খুব ভালো। এবার কি বলেছে, এর সাথে যদি 5 লিটার আমরা জল যোগ করি, তাহলে 5 লিটার জল যোগ করলে কত হবে, 3x + 5 হবে। কিন্তু অ্যালকোহল সেম রয়েছে, তাহলে সেটা কত বলেছে 4:5। তাহলে অ্যালকোহলের পরিমাণ বের করে নেব। তাহলে 4x ডিভাইডেড বাই 3x + 5 সমান 4 ডিভাইডেড বাই 5। ব্যাস, আমরা এখানে 4 4 কেটে বাদ দেবো, তাহলে হয়ে গেল 5x সমান 3x + 5। ব্যাস, তাহলে 2x সমান কত হবে, 5 হবে। এবার অ্যালকোহলের পরিমাণ আমাদের জানতে চেয়েছে, অ্যালকোহলের পরিমাণ কত, 4x। তাহলে 2x সমান 5 যদি হয়, তাহলে 4x সমান কত, 4x সমান 10 হবে। এটাই তো আমাদের জানতে চেয়েছে, 4x সমান কত, মানে অ্যালকোহলের পরিমাণ কত, সেটা হয়ে গেল আমাদের 10 লিটার। ওকে, চলো আজকের পরবর্তী প্রশ্ন কি বলেছে, 10 ইনিংসে একজন ক্রিকেটার খেলোয়াড় রানের গড় হচ্ছে 32, তার পরের ইনিংসে কত রান করলে তার গড় রান 4 বৃদ্ধি পাবে? তাহলে 10 ইনিংসে তার যদি গড় 32 হয়, 10 ইনিংসে তাহলে মোট কত, 10 গুণিত 32 মানে 320 রান করেছে। এবার যদি পরের ইনিংস মানে 11তম ইনিংস হবে, তার গড় রান কত, 4 বেড়েছে, মানে 36 বেড়েছে। তাহলে 36 হয়েছে, তাহলে 36 ইন্টু 11 গুণ করলে কত হবে, 396। তাহলে বাদ দিয়ে দেবো, তাহলে অ্যান্সার হচ্ছে কত, 76। তাহলে 11তম ইনিংসে যদি 76 রান করে 76 করে, তাহলে গড় রান 4 বৃদ্ধি পাবে। সহজ প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে, একটি শ্রেণীর 15 জন শিক্ষার্থীর গড় বয়স 15 বছর। তাহলে 15 জন শিক্ষার্থীর গড় বয়স হচ্ছে 15 বছর, তাহলে 15 15 225, 15 জন শিক্ষার্থীর মোট বয়স। এবার তার মধ্যে 5 জনের গড় বয়স কত, 14। তাহলে 5 জনের গড় বয়স 14, মানে 14 5 70, আর 9 জনের গড় বয়স 16, তাহলে 16 9 কত, 144। তাহলে এটা আমরা যোগ করব, কত হবে, যোগ করলে আমরা পাবো 214। তাহলে 14 জনের মোট বয়স 214, 15 জনের মোট বয়স 225। তাহলে ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 11। তাহলে 11টাই তো হচ্ছে 11তম ছেলের বয়স, তাহলে অ্যান্সার হচ্ছে অপশান এ 11। সহজ প্রশ্ন, বোঝা গেল। চলো আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে, 7 টাকা প্রতি কেজি 27 কেজি চিনির সঙ্গে কত কেজি 9 টাকা চিনি মেশালে যাতে মিশ্রণটা 9.24 টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? তাহলে যখন এই অ্যালিগেশন করবো, এটা আমাদের অ্যালিগেশন পদ্ধতিতে করব, যখন 10% লাভে কোনো কিছু বলবে, আমাদের কিন্তু এখান থেকে ক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে 9.24 টাকায় বিক্রি করলে 10% যদি লাভ হয়, তাহলে ক্রয় মূল্য কত, 100/110 দিয়ে গুণ করতে হবে। কেন, কারণ 10% লাভ। ব্যাস, আমরা এবার কাটাকাটি করব, 11 দিয়ে কাটাকাটি করব, 11 8 88, আর 11 4 44, তাহলে 84। তাহলে এটা হয়ে যাবে কত, 8 মানে 840 পয়সা, মানে 8 টাকা 40 পয়সা, 8.40। ওকে, তার মানে এবার আমরা অ্যালিগেশন করব, অ্যালিগেশন করলে 7 টাকা আর 9 টাকা, অ্যালিগেশন হবে কত, 8.4 এর সাথে। ব্যাস, অ্যালিগেশন করলে কত হয়, ডিফারেন্স করলে বিয়োগ হলে হলো 0.6, এদিক থেকে ডিফারেন্স করলে কত হচ্ছে 1.4। তাহলে অনুপাত কত হচ্ছে, অনুপাত হচ্ছে 6:14। তাহলে 6:14 হলে, তাহলে এখানে কত বলেছে, যেটা 7 টাকা সেটা কত কেজি রয়েছে, 27 কেজি রয়েছে, 27 কেজি রয়েছে। তাহলে 4 টাকাটা কত হবে, করে নেব, 14 ইন্টু 29, সরি 27/6 করে নেব। এবার কাটাকাটি করব, তাহলে 2 3 6, 2 7 14, 3 9 27, মানে 9 7 63 কেজি।
বোঝা গেল? তাহলে অপশান ডি হয়ে গেল আমাদের উত্তর 63 কেজি। ওকে, তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং আমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল বুক পাবলিশ হয়েছে সেটা কিনতে কিন্তু ভুলো না। ওকে, ধন্যবাদ।